ব্রসেরা। এ ঘরে নীল আলো জ্বলছিল। সামনের ঘরটায় জোরালো সাদা আলো, মাঝের দরজায় পুরু নীল পর্দা। দুঘরে পুরো দমে পাখা ঘুরছে। পর্দাটা একটু একটু নড়ছে, দুলছে। এ ঘরটা ঠান্ডা নীল, ও ঘরটা খড়খড়ে সাদা। পর্দার ফাঁকে নীলের ওপর সাদার ঘা পড়ছে। এ ঘরে দত্ত সাহেবের মুখে অতিকায় একটা চুরুট পুড়ছে। ও ঘরে রাগে অপমানে এক মেয়ের বুকের ভিতরটা পুড়ছে। খানিকটা আগে অসহিষ্ণু পায়ের শব্দ কানে আসতেই দত্ত সাহেব বুঝেছেন কে এলো। মা নয়, মেয়ে। মায়ের ফিরতে এখনো ঢের দেরি। ক্লাবে তাস খেলা বা পার্টি টার্টি সেরে তার ফিরতে রাত হয়। দত্ত সাহেব একবার উঠে এসে পর্দা সরিয়ে দেখে গেছেন মেয়ে নিজের ঘরেও যায়নি, মায়ের বিছানাতেই মুখ গুজে পড়ে আছে। দত্ত সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন খানিকক্ষণ। কি হয়েছে বুঝেছেন। আজ তাহলে স্পষ্ট করেই কিছু জেনে এসেছে, স্পষ্ট করেই কিছু শুনে এসেছে। দত্ত সাহেবের একবার ইচ্ছে হলো কাছে গিয়ে দাঁড়ান, গায়ে পিঠে হাত রাখেন, বলেন, অনেক হয়েছে, ওঠ। মেয়েকে তিনি ভালোবাসেন বই কি, একটিমাত্র মেয়ে, কোন বাপ ভালো না বেশে পারে? কিন্তু ফল বিপরীত হবে। রাগে আর ক্ষোভে ঝলসে উঠবে মেয়ে। মেয়ের মেজাজ তো জানেন, মায়েরই মেয়ে, মায়ের মনের মতো মেয়ে। এই মেয়ের মধ্যে মা নিজেকেই নতুন করে আবিষ্কার করেছেন, নতুন করে সাধনা করেছেন, নতুন করে আর জোরালো করে। বাবা একজন আছেন, এ পর্যন্তই, মাই সব। এই রাগ আর জ্বলুনির খানিকটা ঘুরে ফিরে তার উপরেও এসে পড়বে বই কি। তাছাড়া সান্ত্বনা দেবারই বা কি আছে? সান্ত্বনা কেউ চায় না। হৃদয়ের ব্যাপারে ঘাটতি পড়লে ওটা চলে, সেখানকার কোনো বাঁধন ছিঁড়লে সান্ত্বনার প্রশ্ন ওঠে। এক্ষেত্রে হৃদয় বস্তুটা মান অপমানের পালিশে ঢাকা। ওতে আঁচড় পড়লে হৃদয় নড়ে না, স্নায়ু চড়ে। সান্ত্বনার বদলে দত্ত সাহেব এখন যদি গিয়ে বলে, যা হয়েছে তার বিহিত তিনি করবেন, ভালো হাতে শিক্ষা দেবেন, তাহলে বরং কাজ হতে পারে। মেয়ের জ্বালা জুড়বে, প্রতিশোধের আনন্দে মুখখানা ঝকমকিয়ে উঠবে। কিন্তু দত্ত সাহেব তাও করলেন না। চুপচাপ ভিতরে এসে বসলেন, আবার চুরুট টানতে লাগলেন। খানিক বাদে আবারও পায়ের শব্দ কানে এলো। পায়ে পায়ে নিজের অস্তিত্ব ঘোষণার এই শব্দটাও চেনা। মাও তাহলে আজ তাড়াতাড়ি ফিরলেন দেখা যাচ্ছে। কান খাড়া করার দরকার নেই, সুমিতার প্রতিটা কথা আপনি এ ঘরে পৌঁছবে। স্ত্রীটির রাগ যেমন, কথাও তেমনি, দুই জোরালো, প্রায় কর্কশ। তুই এভাবে মুখ গুজে পড়ে আছিস কেন? ওকে ছেড়ে দেব ভেবেছিস নাকি? সুরসুর করে ওকে ঘাড় গুজে আসতে হবে, দেখে নিস। চাকরির মায়া নেই, চাকরি করতে হবে না, অপমানের শোধ নিয়ে তবে ছাড়ব। অপমান, অপমানটাই আসল। দত্ত সাহেবের কানের ভিতরটা জ্বালা করছিল, এখন হাসি পাচ্ছে। মা মেয়ে দুজনেই অপমানে জ্বলছে। অনিতা ঠিক যে কথা এখন শুনতে চায়, সে কথাই সুমিতা বলছে। এই অপমানের ভয়টা দূর করার জন্যে আরেকটা মেয়ের কলজে ছিঁড়ে আনতেও দ্বিধা নেই কারো। সেদিকটা এরা ভাবছেও না, ভাবার শক্তিও নেই। তুই কাঁদছিস কেন? অসহিষ্ণু বিরক্তিতে মায়ের কণ্ঠ চড়ল আরো। কালই সোজা ওর কাছে যা, গিয়ে জিজ্ঞাসা করে আয় সত্যি কিনা। রাগ করার দরকার নেই, কান্নাকাটিরও দরকার নেই, শুধু সত্যি কিনা জিজ্ঞাসা করে আসবি, তারপর দেখা যাবে। এ ঘরে বসে
শশধর দত্ত বিষম অবাক। অনিতা কাঁদছে? অনিতা কাঁদতেও পারে? ফ্রক ছেড়ে শাড়ি ধরার পর থেকে এই এতগুলো বছরের মধ্যে কখনো কাঁদতে দেখেছেন বলে তো মনে পড়ে না। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো কি একটা স্মৃতি ঝলসে উঠল দত্ত সাহেবের মনের তলায়। এই এক পরিস্থিতিতে সব মেয়েই কাঁদতে পারে। একদিনের জন্যে, একবারের জন্য হলেও অন্তত পারে। শশধর দত্ত নিজের চোখে দেখেছেন পারে। উঠে এলেন। অনিতা সত্যি কাঁদছে কিনা দেখার জন্য পর্দা সরিয়ে এ ঘরে এলেন। কাছে এলেন। সুমিতা ফিরে তাকালেন। অনিতাও। তার চোখের পাতা জলে ভেজা। চেয়ে আছে। তার দিকেই চেয়ে আছে। আবারও হঠাৎই বিষম একটা ঝাঁকুনি খেয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন দত্ত সাহেব। সাদা আলো, নীল আলো, ঘরে আসবাবপত্র, ঘর বাড়ি সবকিছু চোখের সামনে মুছে একাকার হয়ে যাচ্ছে। এক নিমেষে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন তিনি ঠিক নেই। পাথুরে রাস্তা, দুধারে ঝোপঝাড়, আগাছা, জঙ্গল, পাহাড়, পাথর, ড্রসেরা বাতাসে হেলছে, দুলছে। পড়ন্ত সূর্য ছটায় নির্যাস সিক্ত কেশরগুলো দল মেলে নতুন বর্ণালীতে চকচকিয়ে উঠেছে। ড্রসেরার পাতায় পোকা, মাকড়, কীট, পতঙ্গ। সামনে পাথরের ওপর নারীর কান্না ভেজা চোখের তারায় বিস্মিত মন্ত্রমুগ্ধ পুরুষের ছায়া। ড্রসেরার রসসিক্ত চকচকে কেশরগুলোর মতো রমণীর নেত্রপক্ষ সপসপে ভেজা। কয়েক মুহূর্ত মাত্র। দত্ত সাহেব আত্মস্থ হলেন। এক নজর দেখেই বুঝেছেন মায়ের কথা মতো অনিতা যায় যদি সেখানে, অনিতা কাঁদবে। একটা দিনের জন্য একান্ত সান্নিধ্যে মুখোমুখি দাঁড়িয়ে কাঁদবে। না। মা মেয়ে দুজনেই ঈষৎ বিস্মিত। সুমিতা জিজ্ঞাসা করলেন, কি না? অনিতা যাবে না। প্রায় আদেশের মতো শোনাল। আদেশ শুনতে সুমিতা অভ্যস্ত নন। বিরক্ত হয়ে বললেন, তুমি খবর রাখো কিছু? মিসেস ভঞ্জ ঠাট্টা করে জিজ্ঞাসা করেছিলেন বিয়েটা কবে হচ্ছে। তপন তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এখানে বিয়ে করবে না। শুনেছ? শুনিনি, বুঝেছি। বুঝেও কি করছো? মজা দেখছো বসে বসে? এত বড় স্পর্ধা তার হয় কি করে? দত্ত সাহেব ঠান্ডা গলায় বললেন, এরকম যে হতে পারে সে আভাস তোমাকে আমি আগেই দিয়েছিলাম। মিসেস দত্তর সব রাগ স্বামীর ওপরে গিয়ে পড়ল বুঝি। কটুকণ্ঠে ঝাঁঝিয়ে উঠলেন, তবে আর কি? নিজে দাঁড়িয়ে থেকে এখন তাহলে তোমার ওই আদরের ছেলের সঙ্গে সেই কেরানির মেয়ের বিয়ে দাওগে, যাও। যেমন নজর তেমনি রুচি, শুনলেও গা জ্বলে। অনিতা অন্যদিকে ঘাড় ফিরিয়ে বসেছিল। এবারে বাবার উপরেই অসহিষ্ণু ক্ষোভে উঠে দ্রুত নিজের ঘরে চলে গেল। দত্ত সাহেব সেদিকে চেয়ে দেখলেন একটু। এক ছেলে জায়গা ছাড়লে আর ৫ জন ছুটে আসবে, তাতে তার একটুও সন্দেহ নেই। বললেন, অমন নজর আর ওই রুচি যে ছেলের, তার জন্য তোমাদের এত আক্ষেপ কেন? অন্য ছেলে ঠিক করো। আর কত সহ্য হয় মিস দত্তর? এত অবুঝ হয় মানুষ? তিক্ত বিরক্ত হয়ে বলে উঠলেন, তোমার কি মাথা খারাপ হলো? এত দিন বাদে এখন অন্য ছেলে ঠিক করব আমি? এমনিতেই ক্লাবের সবাই তলায় তলায় হাসাহাসি কানাকানি করছে। মিসেস ভঞ্জ কি আর কথা পেটে চেপে বসে আছেন ভাবো? অনির বন্ধুরাই বা বলবে কি? তাদের কাছে সে মুখ দেখাবে কেমন করে? এই সমস্যার সমাধান দত্ত সাহেবের জানা নেই। জবাব দিতে পারেন কিছু, কিন্তু তাতে অশান্তি। তিনি নীরব। বসো, যা বলি মাথা ঠান্ডা করে শোনো। মিসেস দত্ত যা করণীয় ঠিক করে ফেলেছেন। অনি না যায় নাই যাবে, তার না যাওয়াই ভালো। কালই তুমি তপনকে ডেকে জিজ্ঞাসা করো এসব কথা কেন আমাদের কানে আসে।
তোমার ভালো মানুষিতেই সে এত আশকারা পেয়েছে, নইলে এত সাহস তার হয় কি করে? ওকে ডেকে বেশ করে সমঝে দাও, বিহিত যা করার তুমি করো। দত্ত সাহেব স্ত্রীর দিকে চেয়ে রইলেন খানিক। চেয়ে থাকতে ভয় নেই, কারণ সুমিতার চোখে জল নেই, জ্বালা আছে, তাই চেয়ে থাকা সহজ। নিজের অগোচরেই দত্ত সাহেব মাথা নাড়লেন বোধহয়। বিহিত করবেন। সুমিতার কথা নরম হলো একটু। অবুঝ স্বামীকে আরও একটু বোঝানো দরকার মনে করলেন তিনি। বললেন, তাছাড়া একটা মাত্র মেয়ে, ছেলের অভাব নেই জানি, কিন্তু যে কোনো এক জায়গায় বিয়ে দিয়ে মেয়ে বিদে করলেই তো হলো না। বুঝছো না কেন? বুঝেছেন। নীল পর্দা ঠেলে নীল আলোর আশ্রয়ে এসে বসলেন দত্ত সাহেব। একটা মাত্র মেয়ে কেন, সে তর্ক তোলার দিন গেছে। দেশের ফ্যামিলি প্ল্যানিংয়ের শোরগোলের অনেক আগেই সুমিতা তার মর্ম বুঝেছে। আর প্ল্যানিংয়ের কোনো প্রশ্রয় নেই, প্রতিবাদ অচল। একটা মাত্র মেয়ে, সুমিতা কন্যা দান করবে না, মেয়ের বিয়ে দিয়ে ছেলে আনবে। দত্ত সাহেব ভাবছেন, সুমিতার রাগ হবারই কথা। পশু পাখি পোষার মতো মেয়ের জন্য সে মনে মনে পুরুষ পুষেছে একটি। মনে মনে কেন, প্রকাশ্যেই পুষেছে। সেই পোষা পুরুষ হঠাৎ এমন বেঁকে বসলে সহ্য হবে কেন? স্পর্ধা মনে হবে না? ভাবতে গেলে স্পর্ধাই বটে। বাঙালির মধ্যে বিলিতি তেল কোম্পানির সবচেয়ে উচ্চপদস্থ অফিসার দত্ত সাহেব, অনেকগুলো বিভাগের দণ্ডমুণ্ডের মালিক। বাঙালি ছেড়ে কত সাহেব তার অধীনে চাকরি করেছে ঠিক নেই। তার একটা কলমের খোঁচায় বহুজনের ভবিষ্যৎ জ্বলে যেতে পারে, ঝলসেও উঠতে পারে। সেদিক থেকে ভাবলে ওই সেদিনের ইঞ্জিনিয়ার ছোকরার প্রচণ্ড দুঃসাহস বইকি। এতটা দুঃসাহস তিনিও আশা করেননি বলেই কিছু খবর তার কানে আসা সত্ত্বেও একটুও ভাবেননি তিনি। পরে অবশ্য ভেবেছেন, ভেবে স্ত্রীকে বলেছেন। স্ত্রী আমলই দেননি। কোথায় তার মেয়ে আর কোথায় এক কেরানি মেয়ে। শুনে বরং মুখচোরা লাজুক ছেলেটার প্রতি একটু শ্রদ্ধা বেড়েছে তার। একেবারে গোবেচারা নয় তাহলে। তা বলে চাঁদ ধরতে পেলে আর চন্দ্রাবলী ধরতে যায় কেউ? সুমিতা নিশ্চিন্ত। ছেলেটার উপর গোড়া থেকেই চোখ পড়েছিল দত্ত সাহেবের। পার্সোনাল ফাইলও দেখেছেন। প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার, আগা গোড়া ভালো রেকর্ড, নম্র বিনয়ী মুখে বুদ্ধির ছাপ, কাজেও চটপটে। যোগনাথ হাজরাকে খোঁজ খবর নিতে বলেছিলেন ছেলেটার সম্বন্ধে। যোগনাথ বাবু দত্ত সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারই সমবয়সী। অফিসের সকল খবর আর সকলের খবর রাখেন, অন্তত রাখতে পারেন। তিনিও এক বাক্যে প্রশংসা করেছেন ছেলেটার। এত প্রশংসা সচরাচর করেন না। নতুন ইনস্টলেশন অথবা সাইট দেখার ব্যাপারে ছেলেটাকে মাঝে মাঝে দত্ত সাহেবের বাড়িতে আসতে হতো। বাড়ি থেকে একসঙ্গে বেরুতেন দুজনে। দত্ত সাহেব স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন তার। সুমিতারও পছন্দ হল। পছন্দ হবারই কথা। ছেলেটা মেয়ের বশে থাকবে বলেই মনে হলো তার। বড় চাকরির সঙ্গে এই গুণটা খুব সুলভ নয়। এরপর দত্ত সাহেব দায়মুক্ত। যা করার সুমিতাই করবেন। করলেনও। ছেলেটাকে ঘষে মেজে আর একটু অন্তত চৌকস করে তোলা দরকার। বড় বেশি কাঁচুমাচু ভাব সবসময়। আর সেই সঙ্গে বড় সমাজে সচল করা দরকার। সুমিতা প্রায়ই নেমন্তন্ন করে খাওয়াতে লাগলেন ওকে। নিজে চাঁদা দিয়ে ক্লাবে ভর্তি করিয়ে দিলেন। 2 দিনের বেশি 3 দিন ক্লাব কামাই হলে মিষ্টি করে চোখও রাঙাতে লাগলেন। ক্লাবের সকলেই সুমিতার ভাবি জামাই চিনল। অনিতার বন্ধুরাও জানল। বাড়িতে অনেক দিন দত্ত সাহেব অনিতাকে কড়া মেজাজে কর্তৃত্ব করতে দেখেছেন ছেলেটার ওপর। কিন্তু এরপর থেকে তার সামনে এলেই ছেলেটা যেন মিইয়ে যেত কেমন। ভয়ানক বিব্রত বোধ করত।
সংকোচটা ভাবি সম্পর্কের কারণে, তাই ভাবতেন দত্ত সাহেব। এত মাথা নিচু করে থাকাটা পছন্দ হতো না তা বলে। যোগনাথবাবু শিগগিরই একদিন এসে মাথা চুলকে জানালেন, ছেলেটি তো খুবই ভালো স্যার, তবে একটু গোলমেলে ব্যাপার আছে মনে হচ্ছে। ব্যাপারটা শুনলেন দত্ত সাহেব, কিন্তু তেমন গোলমেলে কিছু মনে হলো না তার। এই অফিসের একটি কেরানি মেয়ের সঙ্গে ভাবি জামাই তপনকে নাকি একটু ঘনিষ্ঠভাবেই মেলামেশা করতে দেখেছেন তিনি। খোঁজ নিয়ে দেখেছেন, অনেক দিনের হৃদ্যতা দুজনের। এই অফিসের মেয়ে? কেমন মেয়ে? খুব সুন্দরী? এমন কিছু না। তাহলে আর কি? তাছাড়া কোথায় তার মেয়ে আর কোথায় কেরানি মেয়ে? সুমিতার মতো চাঁদ আর চন্দ্রাবলীর উপমা মনে আসেনি তার, তফাতটা মনে হয়েছে। কিন্তু নিজের চোখেই একদিন একটা দৃশ্য দেখলেন তিনি। রাস্তা ছেড়ে ময়দান ঘেঁষে একটি ছেলে আর একটি মেয়ে চলেছে। ছেলেটি তার অফিসের তপন মজুমদার। মেয়েটিকে জানেন না। দত্ত সাহেবের কৌতূহল হয়েছিল। তার নির্দেশে ড্রাইভার খানিকটা এগিয়ে গাড়ি থামিয়েছিল। দত্ত সাহেব ঘুরে বসে দেখছিলেন। ওরা এগিয়ে আসছে, এগিয়ে গেল। দুনিয়ার আর কোনো দিকে চোখ নেই দুজনার কারো। এই মুখের হাসি আলাদা, এই চলার ছাঁদ আলাদা। ভাগ করে চলা, পরস্পরের নির্ভরশীল হয়ে চলা। যোগনাথবাবু আরেক দিন জানিয়েছিলেন, রেস্তোরাঁয় দুজনকে চা খেতে দেখেছেন একসঙ্গে। অদূরে তিনি ছিলেন, কেউ লক্ষ্যও করেনি। আর কারো প্রতি লক্ষ্যই ছিল না তাদের। অতএব তার মনে হয় একটু ভাবনার কারণ আছে। ভাবনার কারণ যে আছে, সেটা দত্ত সাহেব সেদিন গাড়িতে বসেই বুঝেছিলেন, ভেবেও ছিলেন। ছেলেটার কেন এমন দ্বিধাগ্রস্ত ভাব সবসময়, সেটা এখন অনুমান করতে পারেন। মেয়েটাকে সেদিন খুব ভালো করে দেখলেন তিনি। অবকাশ সময়ে মাঝে সাঝে সমস্ত বিভাগে টহল দেওয়ার অভ্যাস আছে তার। কোনো অ্যাসিস্ট্যান্টের ধারে কাছেই যান না অবশ্য, মাঝখান দিয়ে হেঁটে চলে যান শুধু। তাইতেই সমস্ত বিভাগ তটস্থ। সেদিন একজনের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়েটা মুখ গুঁজে কাজ করছিল, ধড়মড়িয়ে উঠে দাঁড়াল। দত্ত সাহেব দেখলেন, মেয়েটা ভয়ে কাঠ একেবারে, মুখ ফ্যাকাশে। সুন্দরী নয়, তার মেয়ের কাছে অন্তত কিছুই নয়, তবু সুশ্রী, আর সমস্ত মুখখানায় কমনীয়তা মাখানো। মেয়েটা ভয় পেয়েছে, বুঝতে পারছেন। কেন ভয় পেয়েছে তাও বুঝতে পারছেন। দত্ত সাহেব অভয় দেবার মতো করে হেসেছিলেন হয়তো একটু, কিন্তু মেয়েটির তা চোখে পড়েনি। সে চোখ তুলে তাকায়নি। সেই দিনই দত্ত সাহেব সুমিতাকে আভাস দিয়েছিলেন কিছু। সুমিতা আমল দেননি। তার মেয়ের সঙ্গে কিরানির মেয়ে পাল্লা দেবে, এটা বিশ্বাস্য নয়। বিশেষ করে ছেলেটা যখন এই অফিসেই চাকরি করে। কিন্তু সেই থেকে দত্ত সাহেব ভিতরে ভিতরে ভারী একটা অস্বস্তি বোধ করছিলেন। আজ তার ফয়সালা হয়ে গেল। ঘরের নীল আলো নিভিয়ে দিয়েছেন অনেকক্ষণ। রাত অনেক বোধ হয়। কেউ আর জেগে নেই, শুধু তিনি ছাড়া। মাথাটা বিষম ভার হয়ে আছে। দেরাজের ওপর অনেক রকম ওষুধ মজুদ আছে। প্রেসারের ওষুধ, মাথার যন্ত্রণার ওষুধ, ঘুমের ওষুধ। হাত বাড়িয়ে শিওরের কাছে বোতাম টিপলে ওধারের এক ঘরে কড়কড়িয়ে বেল বাজবে। পৌরা পরিচারিকা আর তার পিছনে জনা দুই চাকর দৌড়ে আসবে। দত্ত সাহেবের শরীরের ওপর কড়া নজর সুমিতার। পয়সার বিনিময়ে যতটা সেবা যত্ন কেনা যেতে পারে, সেরকম সমস্ত ব্যবস্থা পাকা। রাত্রিতে দত্ত সাহেব পারতপক্ষে বিরক্ত করতে চান না তাদের। শুধু ওদের চাকরি রাখা আর কর্ত্রীর সুনজরে রাখার জন্যই কখনো সখনো বেল টেপেন। রাতের এই নির্জনতার একটা চাপ বোধ করছেন আজ তিনি। কাউকে ডেকে কিছু ওষুধ খাবেন কিনা ভাবলেন।
শেষে নিজেই উঠে শুধু জল খেলেন 1 গেলাস। অনিতাকে তপনের কাছে যেতে নিষেধ করেছেন তিনি। তিনি করেননি, কেউ যেন তাঁকে দিয়ে করিয়েছে। সুমিতার একটা বিহিত করার হুকুম হয়েছে। ছেলেটাকে ডেকে বেশ করে সমঝে দিতে হবে, কৈফিয়ত নিতে হবে, স্পর্ধা ভেঙে দিতে হবে। কিন্তু কি করবেন তিনি? কি করার আছে? নরম সরম ছেলেটার মধ্যে এত জোর তো তিনি আশা করেননি। সেই জোরের ওপর জোর খাটাবেন? কি করবেন? কিছুই করলেন না। পরদিন শুধু অফিসে নিজের ঘরে ডেকে 2 দিনের জন্য মফস্বলের একটা প্ল্যান্ট ইন্সপেকশনে পাঠিয়ে দিলেন তাকে। এই করলেন। তাও করতেন না হয়তো। অনিতাকে কাঁদতে না দেখলে কিছুই করতেন না। ছেলেটার জোর আছে বটে, কিন্তু অনিতার চোখেও জল আছে। একবার একটা বোলতা বসতে দেখেছিলেন রসেরার পাতায়। বোলতার হুল আছে, কিন্তু আছে যে, সে কি আর ওটারই মনে ছিল তখন? 2 দিনের জন্য নিশ্চিন্ত, 2 দিনের ভাববার অবকাশ। সেই দিনটা শনিবার, পরের দিন রবিবার। ছেলেটাকে বাইরে না পাঠালে এই শিথিল দিনে বা কাল ছুটির দিনে সুমিতার তলব পড়তই। স্ত্রীটি মুখে বললেও আদৌ নির্ভরশীল নন তার উপর। নিষেধ না শুনে অনিতাও হয়তো ছুটে যেত। তার মান অপমানের প্রশ্ন, বন্ধুদের কাছে মুখ দেখানোর প্রশ্ন। আর দত্ত সাহেব নিঃসংশয়, অনিতা গেলে অনিতা কাঁদবে। বাড়ি ফিরতেই সুমিতা জিজ্ঞাসা করলেন, কি হলো? সে নেই এখানে, বাইরে গেছে। কবে ফিরবে? সোমবার নাগাদ। তার দিকে চেয়ে মা মেয়ে দুজনেরই হয়তো মনে হলো তিনি কিছু করবেন। কি যে করবেন তাই ভাবছেন দত্ত সাহেব। মেয়েটা তো কম আদরের নয়, সবই তো করা যায় তার জন্যে। তবু দত্ত সাহেব খুব বেশি ভাবতে পারছেন না কি করবেন। ভাবনায় বারবার ছেদ পড়ছে, মনটা মুহুর্মুহু উধাও হয়ে যাচ্ছে কোথাও। অনেক দিনের একটা পরিচিত জায়গা অবিশ্রান্ত টানছে তাকে, টানছেই। পরিচিত পাথুরে রাস্তা, দুধারে ঝোপঝাড়, আগাছা, জঙ্গল, পাহাড়, পাথর, ড্রসেরা। নীল আলো নিভিয়ে দত্ত সাহেব সাদা আলো জ্বাললেন। ড্রাইভারকে ডেকে আদেশ দিলেন গাড়িতে তেল মজুদ রাখতে। পরদিন খুব ভোরে বেরুবেন, সেদিন নাও ফিরতে পারেন। অবাক হবার মতো নয় কিছু। নতুন কোথাও ইনস্টলেশনের কাজ শুরু হলে মাসের এমন 3-4 দিন বাইরে কাটাতে হয়। সঙ্গে যোগানন্দবাবু থাকেন। সকালের আবছা আলোয় বেরিয়েছেন। ফাঁকা রাস্তায় বেগে গাড়ি ছুটেছে। সামনে ড্রাইভার, পিছনে দত্ত সাহেব একা। বেলা বাড়ছে। 9টা, 10টা, 11টা। বাংলাদেশের পশ্চিমের সীমা ছাড়িয়েছেন। বেলা 12টা নাগাদ উৎসুক নেত্রে পথের দুদিকে তাকাতে লাগলেন দত্ত সাহেব। সেই পরিচিত রাস্তা, পাথুরে রাস্তা, দুধারে ঝোপঝাড়, আগাছা, জঙ্গল, পাহাড়, পাথর। কত দিনের, কত কালের নারীর যোগ। কেমন করে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তিনি। ড্রাইভারকে বললেন গাড়ি থামাতে। নামলেন। পায়ে চলা পথ ধরে এক জায়গায় এসে স্থাণুর মতো দাঁড়িয়ে পড়লেন দত্ত সাহেব। এই জায়গাটাই বটে। মাথার উপর পাহাড়, নিচের প্রশস্ত জমিতে কতগুলো পাথর ছড়ানো, ওধারে সংকীর্ণ জলধারা। উৎসুক নেত্রে এদিক ওদিক তাকালেন। ওই পাথরটাই, পাটাতনের মতো বিরাট পাথর, নিরেট, নিরন্ধ্র, তাম্রাভ কৃষ্ণবর্ণ। তার সামনে ড্রসেরা। বাতাসে নড়ছে, কাঁপছে, হেলছে, দুলছে, তাকে যেন ডাকছে, অভ্যর্থনা জানাচ্ছে। পাথরটার সামনে এসে দাঁড়ালেন দত্ত সাহেব। রোমে রোমে রোমাঞ্চক। দাঁড়িয়েই আছেন। বিস্ফারিত নেত্রে সেই
ছেলেবেলার মতোই চেয়ে চেয়ে দেখছেন। আরো কটা গাছ আছে, কিন্তু এই পাথরে দাঁড়িয়ে এই গাছটাই দেখতেন তিনি। পাতাগুলো দেখছেন, পাতার চারধারে লম্বা লম্বা চকচকে কেশরগুলো দেখছেন, রসসিক্ত পিচ্ছিল। গিরিডিতে মামাদের ছোট বাড়ি ছিল একটা। মামাদের কাছেই মানুষ শশধর দত্ত। মামাদের সঙ্গে বছরে ৪-৫ বারও আসতেন। এই জায়গাটায় মেজো মামা তাকে নিয়ে এসেছিলেন প্রথম। তখন তিনি স্কুলের ছাত্র। মামা এই ড্রসেরা গাছ চিনিয়েছিলেন। কাটা ঝোপের মতো ছোট গাছ, পাতাগুলো লম্বা লম্বা, পাতার চারধারে কেশর। কেশরগুলো থেকে সাদা আঠার মতো রস বেরোয়। তাতে রোদ পড়লে অদ্ভুত চকচক করে। কি বিচিত্র মাদক শক্তি এই পাতাগুলোর! কিসের লোভে পোকামাকড় কীট পতঙ্গ এই পাতাগুলোর উপরে এসে বসে? কিশোরগুলো তখন সজাগ হয়ে উঁচিয়ে উঠতে থাকে, তারপর জড়িয়ে ধরে। পাতা বুজে যায়, সব শেষ। অমোঘ, আশ্চর্য। দিনের পর দিন দেখেছেন। এই দেখাটা যেন নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। গিরিডিতে এলেই এখানে আসতেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ড্রসেরার গ্রাসে পতঙ্গ মিলিয়ে যেতে দেখতেন। ছেলেবেলায় একবার আঙুল বাড়িয়েছিলেন তিনি। পাতা সজাগ হয়েছিল, কেশরগুলোও সজাগ হয়েছিল। মানুষের আঙুল পতঙ্গ দেখে অন্য পাতাগুলো সাহায্যে এগিয়ে আসছিল। মামা হ্যাঁচকা টানে সরিয়ে এনেছিলেন তাকে, বকেছিলেন। কিন্তু তিনি ইচ্ছে করে আঙুল বাড়াননি। ড্রসেরা যেন ডেকে নেবার শক্তি আছে, টেনে নেবার শক্তি আছে। পতঙ্গেরা সেই ডাক শোনে, এসে আত্মসমর্পণ করে। সেই অভ্যর্থনা তিনি দেখেন, বোঝেন। তাইতেই বিভ্রম। স্কুল ছাড়িয়ে কলেজে পা দিয়েছেন, কলেজ ছাড়িয়ে ইউনিভার্সিটিতে। কিন্তু তখনও জায়গাটার সঙ্গে যেন নিবিড় বন্ধনে জড়িয়ে গেছেন তিনি। না এসে পারতেন না। মামারা হাসতেন, মামিরা ঠাট্টা করতেন। গিরিডিতে তাদের ছোট্ট বাড়ির লাগোয়া একটা বড় বাড়ি ছিল। ছোট বাড়িটার অস্তিত্ব ঠেকে দেবার মতো বড়। বনের পশুরাজকে এড়িয়ে চলার মতো ছেলেবেলার এই সিঙ্গি বাড়ি এড়িয়ে চলতেন তিনি। এ বাড়ির হালচাল জাঁকজমক দূর থেকে চেয়ে চেয়ে দেখতেন। এই সিঙ্গি বাড়ির মেয়ে সুমিতা সিংহ। শশধর দত্ত এমএ পড়েন যখন, কলকাতায় এ বাড়িরই একটি ছোট ছেলেকে মোটা টাকার বিনিময়ে পড়াতেন। সুমিতাকে দূর থেকেই দেখতেন কখনো সখনো। এ বাড়ির গৃহশিক্ষক তো প্রায় করুণার পাত্র। কোণের একটা ঘরে নিজের পড়াশোনা নিয়ে থাকতেন, সময় হলে ভিতরে পড়াতে যেতেন। কি ছিল তার চেহারা? তা ছিল অবশ্য। সকলে সুন্দর বলতো, মিষ্টি ছেলে বলতো। কিন্তু টাকায় কত কন্দর্প কান্তি কেনা যায়, তিনি তো কোন ছাড়। তবু এমএ পরীক্ষার ফল বেরুতেই তার দিকেই চোখ গেল গৃহকর্তার আর গৃহকর্ত্রীর। পরীক্ষায় তো অমন ফি বছরেই একজন করে প্রথম হয়, কিন্তু এমন বিড়ম্বনার মধ্যে পড়ে কজন? কলকাতার বাড়িতে উমেদার মোসাহেবের ছড়াছড়ি। কথাটা তাঁদেরই মারফত কানে এলো তার। সিঙ্গিমশাই নিজের মতোই মস্ত অবস্থা দেখে বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু সে বিয়ে সুখের হয়নি। এবারে তিনি জামাই আনবেন না, জামাই কিনবেন। আর সেই সৌভাগ্য লাভের সম্ভাবনা তাঁরই। আদর যত্ন বেড়ে গেল। সুমিতা ছলে কৌশলে কাছে আসতে লাগলেন। ফাঁক পেলে জোর জুলুমও করতেন। শশধর দত্ত ফাঁপড়ে পড়ে গেলেন। এই বাড়ি, এ বাড়ির হালচাল, এ বাড়ির পুরুষ মেয়ে সবই প্রায় রহস্যের মতো তার কাছে। তার সঙ্গে তার মামা বাড়ির সঙ্গে যোজন তফাৎ। মামাদের কাছে প্রস্তাব যেতেই তারা আকাশের চাঁদ হাতে পেলেন যেন। সিঙ্গি বাড়ির সঙ্গে কুটুম্বিতা, ভাগ্য ছাড়া আর কি! বিয়ের পরেই আবার সিঙ্গি মশাই জামাইকে বিলেত পাঠাবেন শুনলেন। তারপর ভবিষ্যতের কি কুল কিনারা আছে কিছু?
এক সকালে শশধর দত্ত পালালেন সে বাড়ি থেকে, সোজা গিরিডিতে। আসার আগে সুমিতার এক কাকাকে জানিয়ে এলেন এই বিয়েতে অপারগ তিনি। নিতান্ত গরিব ঘরের ছেলে তিনি, তাকে যেন ক্ষমা করেন তারা। মামারা অনেক করে বোঝালেন তাকে, কিন্তু তিনি অনড়। কলেজে মাস্টারি করবেন, সিঙ্গি মশাইয়ের জামাই হবার বাসনা নেই, বিলেতে যাবারও না। অগত্যা মামারাও ক্ষমা চেয়ে চিঠি লিখে দিলেন, কিন্তু ক্ষমা তারা করলেন না। তারা যা চান সেটা তারা পেয়েই অভ্যস্ত। সেদিনও শশধর দত্ত এসেছিলেন এই পাহাড়ের নিচে, এই চওড়া পাথরটায় দাঁড়িয়েছিলেন। বিস্ফারিত নেত্রে চেয়ে চেয়ে ড্রসেরা পাতায় একটা ফড়িংয়ের জীবনান্ত দেখছিলেন। কেশরগুলো সজাগ হয়েছে, এবারে আস্তে আস্তে বুঝে যাবে। চমকে ফিরে তাকালেন। পাথরের ওপর তার পিছনেই সুমিতা দাঁড়িয়ে। বড় বাড়িতে আজ লোকজন এসেছে টের পেয়েছিলেন, সুমিতা এসেছেন জানতেন না। কখন এখানে এসেছেন তাও টের পাননি। শশধর দত্ত হতভম্ব, বিমূঢ় খানিকক্ষণ, কিন্তু তারপরই হকচকিয়ে গেলেন একেবারে। সিঙ্গি বাড়ির মেয়ে, সুমিতার চোখে জল। সুমিতার দু চোখে টলটল করছে জল। নিজের অগোচরে কাছে এলেন তিনি, সুমিতার কাঁধে হাত রাখলেন, চোখে চোখ রাখলেন। তারপরই আর্ত বোবা আকুতিতে শিউরে উঠলেন হঠাৎ। সুমিতার জল ভরা চোখের কালো তারায় তারই ছায়া। সুমিতার দু চোখ বুজে আসছে আস্তে আস্তে, চোখের তারায় তার ছায়া আটকে আছে। ড্রসেরার কেশরের মতো সুমিতার আর্দ্র নেত্রপক্ষ নিমিলিত হচ্ছে, তিনি হারিয়ে যাচ্ছেন। প্রাণপণ শক্তিতে শেষবারের মতো নিজেকে ছাড়িয়ে নেবার একটা তাড়না অনুভব করলেন তিনি, কিন্তু পারা গেল না। ছায়াটা আটকেই থাকল। সুমিতার দু চোখ বুজে গেল, তিনি হারিয়ে গেলেন। হঠাৎই একসময় হুঁশ ফিরল দত্ত সাহেবের। চমকে উঠলেন তিনি। সামনেই ড্রসেরা পাতায় একটা প্রজাপতি এসে বসেছে। চকচটে চকচকে কেশরগুলো সজাগ হয়েছে, আর ওটার অব্যাহতি নেই। হন্তদন্ত হয়ে গাড়ির দিকে এগোলেন তিনি। যেতে যেতে ঘড়ি দেখলেন, 2 ঘণ্টা ঠায় দাঁড়িয়েছিলেন। আজকের দিনটা গিরিডির মামা বাড়িতে থেকে যাবেন ভেবেছিলেন। মামারা নেই, মামা তো ভাইরা তো আছে, তারা অবাক হবে, খুশিও হবে। কিন্তু সেখানে আর যাওয়া হবে না দত্ত সাহেবের, তার বিষম ফেরার তাড়া। একটু দেরি হলে একেবারে দেরি হয়ে যেতে পারে যেন। কাল নয়, আজই ফিরতে হবে তাকে। অনিতা দেখা করতে পারে তপনের সঙ্গে। দেখা করলে অনিতা কাঁদবেও। তপন হাঁ করে সেই জল দেখবে, কাছে এসে দেখবে। ওই বয়সে সুমিতার থেকে এই বয়সের অনিতা দেখতে অনেক সুন্দর। ফিরতি পথে দ্বিগুণ বেগে ছুটেছে গাড়িটা। পরদিন অফিসে নিজের কামরায় তপনকে ডেকে পাঠালেন দত্ত সাহেব। ছেলেটার মুখের দিকে চেয়ে হাসি পাচ্ছে তার। হাসছেন না অবশ্য, অবাধ্য গোয়ার ছেলের মতো মুখ গোঁজ করে টেবিলের ওধারে বসেছে। হাসি পাবার কথাই দত্ত সাহেবের। ড্রসেরা তো দেখেনি, দেখলে মুরদ কত বোঝা যেত। বিনা ভনিতায় ট্রান্সফার অর্ডারটা তার দিকে বাড়িয়ে দিলেন। করে ছেলেটা অবাক একেবারে। কানপুরে ডিভিশনাল ইঞ্জিনিয়ার করে পাঠানো হচ্ছে তাকে। সৌভাগ্য বই কি। ছেলেটা ফ্যাল করে চেয়ে আছে তার দিকে। দত্ত সাহেব বললেন, 2-1 দিনের মধ্যে স্টার্ট করো। সেখানকার ডিভিশনাল ইঞ্জিনিয়ার রিলিভড হবার জন্য অপেক্ষা করছেন। থামলেন একটু, গম্ভীর মুখে হাসির আভাস। বললেন, এখান থেকে নিজের ইচ্ছে মতো একজন অ্যাসিস্ট্যান্টও নিয়ে যেতে পারো, তবে আমার মতে নিয়ে গেলেও তাকে অফিসের কাজে পাঠানোর দরকার নেই। ইউ ডোন্ট রিকোয়ার দ্যাট? আচ্ছা, উইশ ইউ গুড লাক। নিজেই আগে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ব্যস্ত মানুষ, কাজে চললেন কোথাও। গিরিডির সেই পাহাড়ের নিচে বেড়াতে এলে এদিকে ওদিকের কুঁড়ে ঘরগুলোর অধিবাসীরা
নিজে থেকেই আলাপ করতে এগিয়ে আসবে আপনাদের সঙ্গে। ২-৪ কথার পরেই তারা জানাবে গোটা কতক অদ্ভুত পতঙ্গ ভুগ গাচ্ছিল ওখানে। আর বলবে, কি খেয়াল হলো হঠাৎ একদিন কলকাতার এক সাহেববাবু জনা কতক লোক নিয়ে এসে সে গাছগুলো কেটে সাবার করে দিয়ে চলে গেলেন।